ওকে, তো আজকে আমরা দেখব যে স্টক মার্কেট বা শেয়ার বাজার কি। ঠিক আছে, এই যে আমরা ইন্ডিয়ান শেয়ার মার্কেট এগুলো কি আসলে, এটা একটু আমাদের জানতে হবে আসলে। না, স্টক মার্কেট বা শেয়ার বাজার হলো একটি সংগঠিত বাজার। সংগঠিত বাজার কেন বলেছে? না, এখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু ট্রেড করতে পারবেন, অনেক কিছু বাই সেল করতে পারবেন, অনেক কিছু কেনা বেচা করতে পারবেন। যেমন একটা বাজারে গেলেন আপনি, সেখানে আপনি সবজি দোকান থেকে শুরু করে নানা রকম মশলা দোকান থেকে শুরু করে মাছ দোকান, মাংস দোকান, নানা রকম দোকানদানি, মানে আমাদের যা প্রয়োজনীয় সব আমরা একটা বাজারে পাই। সেরকম আমাদের শেয়ার মার্কেট বা স্টক মার্কেটও সেম, নানা রকম জিনিস কিন্তু আমরা কিনতে এবং বিক্রি করতে পারি। তার জন্য কি বলেছে না, শেয়ার বাজার হলো একটি সংগঠিত বাজার। সংগঠিত বাজার কেন বলেছে বুঝতে পারলেন? যে অনেক কিছু আমরা সেখানে বাই এবং সেল করতে পারি এবং সেখান থেকে মুনাফা অর্জন আমরা করতে পারি। কি কি থাকে? না, সেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার থাকে। বিভিন্ন কোম্পানির শেয়ার বলতে পারেন প্রায় 5 থেকে 10 হাজারের মতো কোম্পানির শেয়ার এখানে এখানে লিস্টিং আছে, সেখানে আমরা বাই সেল করে আমরা লাভবান হতে পারি। আর কি? না বন্ড। বন্ড কিরকম? না কিছু কিছু কাগজের, যেগুলো আগে হতো এখন আর সেরকম হয় না। কাগজে আপনারা হয়তো সবাই দেখেছেন, বাড়ির জমিনের দলিল দেখেছেন, দলিল বা কাগজ দেখেছেন, ওইটাকে কি বলে, ওইভাবে একটা বন্ডের ট্রেডিং হতো। ঠিক আছে, এবং অন্যান্য সিকিউরিটিজও কেনা বেচা করা হয়, নানা রকম আরও আছে, সেগুলো আমি বলছি। এটি বিনিয়োগকারীদের জন্য একটি মাধ্যম যেখানে তারা শেয়ার কেনার মাধ্যমে কোম্পানির অংশীদার হতে পারে। আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন, টাটা, ইনফোসিস, হ্যানটেন, আপনারা কোম্পানির নাম বলুন। কে কি কোম্পানির নাম জানেন একটু নাম বলুন, আমি বলছি, তারপরে উদাহরণ দিতে সুবিধা হবে আমার। স্যার আইটিতে যেমন উইপ্রো আছে, ইনফোসিস, হ্যাঁ, টাটা এভাবে নানা রকম কনসালটেন্সি। কোম্পানি আছে। মাইক্রোফোন অন করে বলবেন না, মেসেজ করে বলবেন, মেসেজ করে বলবেন, আমি মাইক্রোফোন অফ করে দিচ্ছি। ওকে, উনি বললেন যে ইনফোসিস আছে, আইটিসি আছে, তো এগুলো একটা কোম্পানি। তো এখানে আমরা এই কোম্পানিতে না কাজ করেও আমরা ঘরে বসে কিন্তু লাভবান হতে পারি সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। ঠিক আছে, সেই কোম্পানিতে আমি যদি 100 টাকাও ইনভেস্টমেন্ট করি, আমি কিন্তু সেই কোম্পানির একটা অংশীদার। ঠিক আছে, সেই কোম্পানি যা কিছু হবে সেটা কিন্তু আমি তার ভাগ পাবো। ঠিক আছে, কোনো কোম্পানির অংশীদার আপনি হতে পারে এবং সময়ের সাথে সাথে মুনাফা অর্জনের সুযোগ পান। ঠিক আছে, আপনি যদি 100 টাকা ইনভেস্টমেন্ট করেন, এটা হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আপনি 100 টাকার ডবল 200 টাকা হয়ে যেতে পারে আপনার। এমন কিছু কিছু কোম্পানি আমাদের দেখতে হবে, বাঁচতে হবে, এবং কোন কোন কোম্পানি ভালো পারফরমেন্স করছে সেগুলো কিন্তু আমাদের দেখতে পাবো। আচ্ছা, আপনাদের মেসেজ বক্সটা কি অন করা হয়েছে দেখি। সেন্ড চ্যাট মেসেজ, ওকে, করে দিয়েছি। মেসেজ বক্স অন করা হয়েছে কিনা একটু জানাবেন। মেসেজ বক্স অন করে করা হয়েছে কিনা একটু বলবেন। ওকে, ওকে। এরপর কি, না আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে কি কি ট্রেড করতে পারি আমরা। ট্রেড মানে কি, না বাই সেল। ঠিক আছে, বাই সেল, বিক্রি, কেনা বেচা, হ্যান ত্যান। আমরা মোটামুটি ইন্ডিয়ান স্টক মার্কেটে কি কি ট্রেড করতে পারি। কি কি? না আমাদের আছে ইকুইটি আছে, ইকুইটি বা স্টক আছে। আর কি আছে? না ডেরিভেটিভস আছে। আর কি আছে? না মিউচুয়াল ফান্ড আছে। ঠিক আছে, ইকুইটি কি বা স্টক কি? না এখানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনাবেচা করা হয় যা মালিকানা প্রদান করে। ইকুইটি বা স্টক কি, না শেয়ারে যখন আমরা ইনভেস্টমেন্ট করব কোনো কোম্পানির শেয়ার, এই ধরুন সুজলন, টাটা পাওয়ার, ইনফোসিস, আইটিসি, ঠিক আছে, এইগুলোতে যখন আমরা ইনভেস্টমেন্ট করব তখন তাকে কি বলবো, না ইকুইটি বা স্টক। এবং এখান থেকে আমরা মালিকানা প্রদান, এটা আমরা হয়, এখানে সেই কোম্পানির মালিকানা কিন্তু আমরা হয়ে গেলাম। যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, টিসিএস, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংক, এগুলোতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, আমরাও কিন্তু সেই কোম্পানির একটা অংশীদার। সেই কোম্পানি যা লাভ করবে সেইটা কিন্তু আমরা পাবো। কেউ কেউ কোম্পানিতে কাজ করে টাকা ইনকাম করছে মাসে 10,000 15,000, কিন্তু আমরা বাড়িতে বসেই আমরা 50,000, 1 লাখ, 10,000, 5,000, যে যেমন ইনভেস্টমেন্ট করবেন সেভাবে কিন্তু আমরা বাড়িতে বসেই না কাজ করে সেই কোম্পানিতে আমরা কিন্তু মুনাফা অর্জন করতে পারবো।
আর কি আছে 2 নম্বরে, না ডেরিভেটিভস। ডেরিভেটিভসটা কি, না ফিউচার অ্যান্ড অপশান ট্রেড করা হয়। ধরুন আমার কাছে বেশি টাকা নেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য, ঠিক আছে, তখন কি হয়েছে না কিছু কিছু কোম্পানি বলেছে ঠিক আছে আমি আপনাদের অপশান দিচ্ছি। অপশান এবং ফিউচারটা কীরকম, ধরুন আপনার কাছে, আপনি চাষি একজন, ঠিক আছে, আপনি একজন চাষি ফার্মার, ঠিক আছে, আপনি একজন চাষি বা ফার্মার, আপনার কাছে চাষবাস করার জন্য জমিন নেই, তাহলে কি আপনি চাষবাস করতে পারবেন না? অবশ্যই পারবেন। কিভাবে পারবেন না, আপনার কাছে জমিন নেই কিন্তু যার কাছে জমিন আছে সে হয়তো চাষবাস করে না, আপনি কি করলেন, তার জমিনটা আপনার কাছে কেনার মতো ক্ষমতা নেই, হয়তো তার 1 কাঠা জমিন আছে, ঠিক আছে, বা 1 বিঘে জমিন আছে। এইবার সেই 1 বিঘে জমিনের দাম হয়তো কত, না 5 লাখ টাকা। 5 লাখ টাকা আমি সাপোজ বললাম, 1 বিঘে জমিনের দাম হয়তো 5 লাখ টাকা। ক্লিয়ার? কিন্তু আমার কাছে তো 5 লাখ টাকা নেই, ঠিক আছে, আমার কাছে তো 5 লাখ টাকা নেই, তাহলে কি আমি এই জমিটা কিনতে পারবো না, বা এখানে কি আমি চাষবাস করতে পারবো না? আমি পারবো। আমার কাছে 5 লাখ টাকা না থাকলেও আমি এই জমিনে কিন্তু চাষবাস করতে পারবো। কিভাবে বলুন তো, বলুন একটু মেসেজ করে, যদি কারো বুদ্ধি থাকে একটু বলুন। আমার কাছে এই 5 লাখ টাকা নেই জমিটা কেনার মতো, কিন্তু আমি জমিটাতে চাষবাস করতে পারবো এবং সেখান থেকে যা লাভ হবে সেখানে আমি কিছু পাবো। বলুন কিভাবে, কিভাবে আমি এই জমিটাকে পেতে পারি? একদম লিজ নিয়ে বা আমরা ভাগে নিয়ে, লিজ নিয়ে বা ভাগে নিয়ে, ঠিক আছে, বা ভাড়া নিয়ে। সেম জিনিসটা কি না ফিউচার অ্যান্ড অপশান। মানে কি, আমরা পুরো জমিনটা কিনছি না, সেই জমিনের একটা অপশান নিচ্ছি। সেই অপশানে নানা রকম শর্তাবলী প্রযোজ্য থাকবে, যেমন না ফিউচার কেন বলেছে না, সেখানে কিছু সময় থাকবে যে আপনাকে আমি 1 বছরের জন্য জমিনটা দিলাম, 1 বছরের মধ্যে আপনি যা লাভ করবেন বা ক্ষতি করবেন সেটা আমি কিন্তু জানি না, কিন্তু আপনাকে আমাকে 500 টাকা, 1000 টাকা 1 বছরে বা 2 বছরে আমাকে দিতে হবে। এই যে পুরো জমিনটা না কিনে, পুরো জমিনটা না কিনে আমরা সেখানে মুনাফা অর্জন করলাম, এটাকেই আমরা শেয়ার মার্কেটে কি বলি, না ফিউচার অ্যান্ড অপশান। ক্লিয়ার? এখানে আমরা হয়তো 1 মিনিটের জন্য লিজে নিতে পারি, 2 মিনিটের জন্য লিজে নিতে পারি, 1 বছরের জন্য নিতে পারি, 1 মাসের জন্য নিতে পারি, আমরা পুরো নির্দিষ্ট সময়ের জন্য নিয়ে সেখানে মুনাফা অর্জন করে বেরিয়ে যেতে পারি। এটাকে কি বলে, না ডেরিভেটিভস, ফিউচার অ্যান্ড অপশান ট্রেড করা। এটি মূলত কি না হেজিং বা স্পেকুলেশনের জন্য ব্যবহৃত হয়। আমি এক্ষুনি হয়তো 10 লাখ টাকা দিয়ে বাজারে এলাম, বা 1000 টাকা বা 10,000 টাকা দিয়ে, আমি 10,000 টাকা নিয়ে বাজারে এলাম, ঠিক আছে, আমি 10,000 টাকা দিয়ে বাজারে এলাম, জাস্ট এখন কটা বাজছে, এখন বাজে 7টা 45, আমি 7টা 45-এ 10,000 টাকা ইনভেস্টমেন্ট করলাম, আমি হয়তো 7টা 46-এ মার্কেট থেকে বেরিয়ে যাব, এখানে আমি হয়তো 5,000, 2,000, 3,000 ইনকাম করে আমি কিন্তু বেরিয়ে যেতে পারি। এইটাকেই কি বলি, না ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং। কেন না স্পেকুলেশনের জন্য আমরা ব্যবহার করি। জাস্ট 10,000, 20,000 টাকা আনবো, 1-2 মিনিট মার্কেটে থাকবো, সেখানে কিন্তু আমরা 3-4 হাজার টাকা নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে পারি। এই গেল আমাদের ডেরিভেটিভস অ্যান্ড ইকুইটি। আর কি, না মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা কি, না বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইউনিট কিনতে পারেন, যা পোর্টফোলিও ম্যানেজার দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে। আপনাদের বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড সাজেস্ট করা হবে, প্রফেশনাল মিউচুয়াল যেখানে আপনারা মাত্র 500 টাকা ইনভেস্টমেন্ট করে, 500 টাকা ইনভেস্টমেন্ট করে কীভাবে আপনারা বিগত কয়েক বছরে 1 কোটি টাকা সেখান থেকে জেনারেট করতে পারবেন, সেরকম মিউচুয়াল ফান্ড আমরা সাজেস্ট করব, ঠিক আছে, সেখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। ওকে, বুঝতে পারলেন ইকুইটি, ডেরিভেটিভস অ্যান্ড মিউচুয়াল ফান্ড কী জিনিস বোঝা গেল? একটু জানাবেন মেসেজ করে, বুঝতে পারলে একটু জানাবেন মেসেজ করে, কি জিনিস জানাবেন একটু বুঝতে পারলে। ওকে, চলো এরপরে কি আছে আমাদের, এরপরে আছে কি না ইন্ডিয়ান
স্টক মার্কেট কি, ঠিক আছে, ইন্ডিয়ান স্টক মার্কেট কি, সেইটা কিন্তু আমরা দেখব। যে ইন্ডিয়ান স্টক মার্কেট কি না, ইন্ডিয়ান স্টক মার্কেট হলো একটা প্ল্যাটফর্ম যেখানে বিনিয়োগকারীরা শেয়ার, বন্ড, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আরও আর্থিক উপকরণ আছে যেগুলো আমরা বাই এবং সেল করতে পারি বা বিক্রি করতে বা কিনতে আমরা পারি। ঠিক আছে, ইন্ডিয়ান স্টক মার্কেট হলো একটি প্ল্যাটফর্ম। ডেরিভেটিভসকে আমি শেষে বলে দিচ্ছি আরেকবার। ঠিক আছে, ইন্ডিয়ান স্টক মার্কেট হলো একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা বিনিয়োগকারীরা শেয়ার, বন্ড, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আর্থিক উপকরণ বিক্রি করতে এবং কিনতে পারি বা বাই করতে পারি বা সেল করতে পারি ইন্ডিয়ান স্টক মার্কেটে। এরপরে কি না, কোথায় আমরা কেনাবেচা করব? ধরুন আমাদের তো যে কোনো জিনিস, ধরুন চাষি ভাইরা বলুন বা যা কিছু আমাদের জিনিসপত্র থাকে সেগুলো তো আমরা কোনো না কোনো মার্কেটে বাই সেল করি। বা আমার ঘরে কিছু ধান হয়েছে বা কিছু সবজি হয়েছে বা কিছু মাংস, কিছু মাছ, তো আমরা তো সেটা নির্দিষ্ট একটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। ঠিক আছে, ধরুন নির্দিষ্ট আপনারা বাজারে যান, ঠিক আছে, কলকাতার বিগ বাজার, ঠিক আছে, নানা রকম ধরুন আপনাদের গ্রামের বাজার, সে বাজারের নির্দিষ্ট একটা নাম থাকে, ঠিক আছে, রামসাম যদু মধু বাজার হ্যান ত্যান। তো সেগুলো কি না একটা একটা বাজারের নাম, সেখানে গিয়ে আমরা জিনিসপত্র বিক্রি করতে পারি। এই নয় কি আমরা যেখানে সেখানে রাস্তাঘাটে বসে বললে আমাদের জিনিসপত্র বিক্রি হয়ে যাবে। আমি হাই রোডের মাঝে গিয়ে বসে বললাম আমার জিনিস নিয়ে, 1 কেজি মাছ নিয়ে, আমার কি বিক্রি হবে? হবে না। নির্দিষ্ট একটা বাজার চাই যেখানে লোকজন আসবে, জানবে যে এখানে বিক্রি হয় এবং কিনতে পারবো। সেরকম কি না, আমাদের ভারতের শেয়ার বাজারে দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ বা বাজার রয়েছে। স্টক এক্সচেঞ্জ মানে কি না, বাজার যেখানে আমরা বিক্রি করতে পারবো এবং কিনতে পারবো, বাই বা সেল করতে পারবো সেই বাজার থেকে। কি কি সেই বাজার না, একটা হচ্ছে যে এনএসি, একটা হচ্ছে যে বিএসি। এনএসি কি না, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এবং বিএসি কি না, বোম্বে স্টক এক্সচেঞ্জ। ক্লিয়ার? এনএসি এবং বিএসি বুঝতে পারলেন কি জিনিস? এনএসি হচ্ছে যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বিএসসি হচ্ছে যে বোম্বে স্টক এক্সচেঞ্জ। ভালো করে খাতায় লিখে রাখবেন, এখান থেকেই কিন্তু কোশ্চেন আপনাদের পড়বে। আপনাদের হয়তো জিজ্ঞাসা করা হবে দুটি প্রধান এক্সচেঞ্জের নাম কি আমাদের শেয়ার বাজারে, কোথায় আমরা বাই সেল করতে পারবো, সেখানে আপনাদের অ্যান্সার দিতে হবে এনএসি এবং বিএসসি। ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ। আমরা হয়তো নানা রকম বাজার থাকি, কিন্তু আমাদের শেয়ার বাজারে দুটি প্রধান বাজার হয়েছে যেখানেই শুধু আমরা বাই সেল করতে পারবো আমাদের ইন্ডিয়ান মার্কেটে। বুঝতে পারলেন? এনএসসি এবং বিএসসি মনে থাকবে, কমেন্টে জানাবেন। মনে থাকবে কমেন্ট করে জানান। এগুলোর মাধ্যমে বিনিয়োগকারীরা শেয়ার, ডেরিভেটিভস, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আমরা ট্রেড করতে পারি। ট্রেড করতে মানে কি না, বাই এবং সেল করতে পারি। কোথাও থেকে আর কিন্তু আমরা বাই সেল করতে পারি না, শুধুমাত্র এই এনএসসি এবং বিএসসি থেকে। এটাই আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ এনএসসি এবং বিএসসি। এখান থেকে আমরা বাই এবং সেল করতে পারি। আমি সব বলছি, এনএসসি কোথায় আছে, বিএসসি কোথায় আছে আমি বলছি। সারা পৃথিবীতে কত ধরনের শেয়ার মার্কেট আছে? ঠিক আছে, সারা পৃথিবীতে কত ধরনের শেয়ার মার্কেট আছে? সারা পৃথিবীতে টোটাল শেয়ার মার্কেট কত প্রকার? যদি বলা হয় 3 প্রকার। কেন না, মেনলি আমাদের 3 প্রকার। একটা হচ্ছে যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট, একটা হচ্ছে যে ফরেক্স মার্কেট, আর 3 নম্বর হচ্ছে যে ক্রিপ্টো মার্কেট। ঠিক আছে, একটা হচ্ছে যে আমাদের কি না ইন্ডিয়ান মার্কেট, 2 নম্বরে আমাদের ফরেক্স মার্কেট, 3 নম্বরে হচ্ছে আমাদের ক্রিপ্টো মার্কেট। মেনলি আমাদের এই 3টা মার্কেট। ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট। টোটাল শেয়ার বাজার সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে টোটাল শেয়ার বাজার কত রকমের না 3 রকমের। কি কি না, ইন্ডিয়ান, ফরেক্স এবং ক্রিপ্টো। এই 3টা শেয়ার বাজার রয়েছে সারা বিশ্বে, সারা পৃথিবীতে। এবার আমাদের শেয়ার বাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থাগুলো কারা বা রক্ষণাবেক্ষণ করে কারা বা দেখাশোনা করে কারা? ধরুন আপনাদের একটা বড় বাজার, সেই বড় বাজারের কেউ একটা হেড থাকবে। আপনাদের যেমন ফ্যামিলির একটা হেড থাকে, ঠিক আছে, ফ্যামিলির হেড থাকে যিনি সব কিছু ফ্যামিলির দেখাশোনা করে, জিনিসপত্র কেনা বেচা করে,
জিনিসপত্র কোথায় কি বাড়িতে কি নেই না কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু সে কিন্তু নিয়ন্ত্রণ করে। সেম বা কোনো একটা বাজারে যাবেন, বাজারে কোনো একটা হেডে যারা থাকে বাজারে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে। বা কোনো একটা যদি পুজো হয় কোথাও, সেখানে কমিটির সদস্যরা কিন্তু সেগুলো সব কিছু পুরো পুজোটাকে পরিচালনা করে বা নিয়ন্ত্রণ করে। তারা যদি না নিয়ন্ত্রণ করে কিন্তু সব কিছু গড়বড় হয়ে যাবে। সেম আমাদের শেয়ার বাজারে প্রধান নিয়ন্ত্রক সংস্থাগুলো কারা, রক্ষণাবেক্ষণ করে কারা, বা দেখাশোনা কে করে, ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। কি না, ভারতীয় শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা। ভারতের শেয়ার বাজারে কে কে নিয়ন্ত্রণ করেছিল? না, ভারতীয় শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে যে সেবি। সেবি কে, আমাদের পুরো ভারতের শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ কে করে? না সেবি করে। সেবির ফুল ফর্ম কি? না সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভারতীয় শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম কি? না সেবি। এই সেবি পুরো শেয়ার বাজারকে পুরো নিয়ন্ত্রণ করছে। আপনারা কি করছেন না করছেন, কোন কোম্পানি বাজারে আসবে না আসবে, পুরো কে দেখাশোনা করছে? পুরো শেয়ার মার্কেটটাকে পুরো সেবি, ভারতের প্রধান নিয়ন্ত্রক সংস্থা। সেবির মূল অফিস কোথায়? না মুম্বাই। এর মূল দায়িত্ব কি? না শেয়ার বাজারের নিয়ন্ত্রণ ও উন্নয়ন। শেয়ার বাজারকে আরো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, শেয়ার বাজারে যাতে না আপনারা লস করেন সেগুলো দেখে, ঠিক আছে, যাতে না আপনাদের কিছু অসুবিধা হচ্ছে সেগুলো দেখাশোনা করে। তারপর কি না স্টক এক্সচেঞ্জ এনএসি এবং বিএসসি কেউ নিয়ন্ত্রণ করে কি? না সেবি। সবার উপরে কি আছে? না সেবি। সেবি দেখছে যে এনএসি কিভাবে কাজ করছে, বিএসসি কিভাবে কাজ করছে, এগুলো কিন্তু সে কিন্তু দেখাশোনা করছে। এবং কি না ব্রোকারদের কার্যক্রম, এবং কি করছে? না ব্রোকারদের কার্যক্রম। আপনারা যে ব্রোকারে বাই সেল করছেন, ব্রোকারদের দ্বারা যে কাজ করছেন, একটা একটা কোম্পানির শেয়ার কিনছেন বিক্রি করছেন, সেগুলো কে দেখাশোনা করছে? না সেবি। সেগুলো কে দেখাশোনা করছে? না সেবি। আপনার হয়তো কোনো ব্রোকারগুলো কি না প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, আমার হয়তো একটা ব্রোকার আছে, আমি কিন্তু আপনি শেয়ার হয়তো আমাদের থ্রুতে বাই করছেন, আমি কিন্তু আপনার শেয়ারে আপনার টাকাটা হয়তো মেরে নিতেও পারি। আমি তো পারি তো, হ্যাঁ কি না? আমি একটা পার্সোনাল ব্রোকার, আপনি আমার থ্রুতে বাই সেল করছেন, আপনি আমাকে টাকা দিলেন যে 10,000 টাকায়, আমার ব্রোকারে অ্যাড করলেন, কিন্তু আমি সেই 10,000 টাকাটা আপনাকে দেখাচ্ছি যে আপনার বাই হয়ে গেছে কিন্তু হয়নি। সেইগুলো যাতে না হয় সেগুলো কে নিয়ন্ত্রণ করছে? না সেবি। সেগুলো কে নিয়ন্ত্রণ করছে? না সেবি। খাতায় লিখে এগুলো হোমওয়ার্ক করে, খাতায় লিখবেন, হোমওয়ার্ক করে আমাকে পাঠাতে হবে। আমি হোমওয়ার্ক যে নাম্বারে পাঠাতে হবে সেগুলো আমি পাঠিয়ে দেবো, সেই নাম্বারটা আমি দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা হোমওয়ার্ক করবেন। এখন যদি না বুঝতে পারেন অসুবিধা নেই, ক্লাসে রেকর্ডিংও দেওয়া হবে, সেই রেকর্ডিং দেখে বারবার প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক করে পাঠাতে হবে। না হোমওয়ার্ক করলে কিন্তু হবে না। তারপর কিনা ব্রোকারদের কার্যক্রম তদারকি করে, এবং কি না ইনসাইডার ট্রেডিং ও বাজারের প্রতারণা বন্ধ করে। ইনসাইডার ট্রেডিং মানে কি? ধরুন কোন একটা কোম্পানিতে আপনি কাজ করছেন, ধরুন আপনি ইনফোসিসে কাজ করছেন বা আপনি রিলায়েন্সে কাজ করছেন, ইনফোসিস রিলায়েন্সে আপনি কাজ করছেন। এইবার আপনি সেই কোম্পানিতে যেহেতু কাজ করছেন, আপনি কিন্তু সেই কোম্পানির সম্বন্ধে ভালোভাবে জানবেন, সেই কোম্পানি কখন কি ইনভেস্টমেন্ট করছে, সেই কোম্পানিতে কখন কি কত প্রফিট হচ্ছে না হচ্ছে সেগুলো কিন্তু আপনি জানবেন। এইবার আপনি যদি সেটা জেনে যান, তখন যদি আপনি সেইটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, তখন কিন্তু আপনি ভালো মুনাফা অর্জন করবেন, যেহেতু আপনি আগে থেকে জেনে গিয়েছেন যে এই কোম্পানিতে আরো বড় হবে। এগুলোকে কি বলে? না ইনসাইডার ট্রেডিং। যেগুলো না হয় সেগুলোকে দেখাশোনা করে না সেবি। ক্লিয়ার? সেগুলোকে দেখাশোনা করে না সেবি। এরপরে কি না আরেকটা নিয়ন্ত্রক হচ্ছে শেয়ার মার্কেটের, যে আরো কে নিয়ন্ত্রণ কি করে? আরেকজন, যে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেবির কাজ কি না আপনারা শেয়ার মার্কেটে কিভাবে কাজ করছেন না করছেন সেই সমস্ত কিছু সিস্টেমটাকে দেখাশোনা করা। সিস্টেমটাকে পুরো সিস্টেমটাকে কে দেখাশোনা করছে? না সেবি। এই সিস্টেমটাকে পুরো দেখাশোনা করার দায়িত্ব সেবি। এইবার আপনারা যে টাকা পয়সা লেনদেন করছেন, শেয়ার মার্কেটে যে আপনারা টাকা পয়সা লেনদেন করছেন, সেই টাকা পয়সা লেনদেনের দেখার দায়িত্ব কার? না আরবিআই।
পুরো সিস্টেমটাকে দেখার দায়িত্ব সেবির, কিন্তু টাকা পয়সা মেনলি টাকা পয়সা যে আপনারা বাই সেল করছেন, টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা কে দেখেন? আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মুদ্রা ও ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা। মূল দায়িত্ব কি না? ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করা, মুদ্রানীতি নির্ধারণ করা, ইন্টারেস্ট রেট, রিপো রেট ইত্যাদি। ঠিক আছে, বিদেশি বিনিয়োগ যেমন এফআইআই, ডিআইআই পর্যবেক্ষণ করা, ফরেনার এবং ডোমেস্টিক, এদেরকে দেখতে হবে। বা আপনারা যে বাই সেল করছেন, কত টাকার কি করছেন, সেগুলো কিন্তু সব দেখতে পাচ্ছে আরবিআই। ঠিক আছে, আপনাদের টাকা পয়সা এখানে 1 টাকাও জলে কিন্তু যাবে না, সেগুলো সব কিন্তু গভর্নমেন্টের দ্বারা দেখাশোনা চলছে। বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারলেন এতদূর পর্যন্ত? জানাবেন, কমেন্টে জানাবেন এতদূর পর্যন্ত বুঝতে পারলেন, কমেন্ট করে জানান। এতদূর পর্যন্ত বুঝতে পারলেন, কমেন্ট করে জানান। ওকে, এরপরে কি না, এই হলো আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট গেল। ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিভাবে চললো, কিভাবে হলো, এই হলো আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট। এরপরে কি না, ফরেক্স মার্কেট। এরপরে কি না, ফরেক্স মার্কেট। ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচেয়ে বড় এবং ফরেক্স মার্কেট কি না, বিশ্বের সবচেয়ে বড় মার্কেট কি না, ফরেক্স মার্কেট। আমাদের ইন্ডিয়ান মার্কেটের চেয়েও সবথেকে বড় মার্কেট কি না, ফরেক্স মার্কেট। খুব রিস্কি, ঠিক আছে, এই নয় যে আপনি বড় মার্কেট বলে কাজ করতে চলে যাবেন, খুব কিন্তু রিস্কি। এইবার ফরেক্স মার্কেট হলো বিশ্বের সবচেয়ে বড় এবং লিকুইড ফিনান্সিয়াল মার্কেট, যেখানে মুদ্রা কেনাবেচা করা হয়। এখানে এক দেশের মুদ্রার বিপরীতে আরেক দেশের মুদ্রা ট্রেড করা হয়, মানে একটা দেশের টাকার বিনিময়ে আরেকটা দেশের, আমাদের যেমন ভারতীয় টাকা কি আইএনআর, ইন্ডিয়ান রুপিজ, আইএনআর। আমেরিকার কি না ডলার। এইভাবে যে প্রত্যেকটা দেশের যে টাকা আলাদা আলাদা, এগুলো কিন্তু আমাদের এর বিপরীতে আমরা কিন্তু ট্রেড করতে পারি। কিভাবে না, যদি আপনি মনে করেন যে $1 ভারতীয় রুপি কত না 86.67 ভারতীয় রুপি বা 85, ঠিক আছে, 85 টাকা ধরতে পারেন। $1 সমান 85 রুপিস, ঠিক আছে। এবং ভবিষ্যতে ডলারের দাম কিন্তু বাড়বে, যদি মনে করেন যে আমার ভবিষ্যতে ডলারের হয়তো দাম বাড়বে, তাহলে আপনি এখন ডলার কিনে রাখে পরে আপনি বেশি দামে বিক্রি করতে পারেন। ঠিক আছে, যদি মনে করেন যে আমি এখন ডলার কিনে রাখবো পরে বিক্রি করব, তাহলে কিন্তু আপনি সেখান থেকে মুনাফা অর্জন করতে পারেন। মন দিয়ে ক্লাস করুন, আগে আমি বলছি একে একে। আপনারা যদি কোশ্চেন করতে থাকেন কমোডিটি, কারেন্সি, ফরেক্স লিগাল ইলিগাল, আমি বলবো, তারপরে কোশ্চেন করবেন। আমি তো বলছি ধৈর্য ধরুন, শেয়ার মার্কেটে ধৈর্য না ধরলে কিচ্ছু হবে না। ঠিক আছে, যেমন অনেক টাকা লাভ করে যায়, স্পষ্ট কথা, যেমন অনেক টাকা আপনি বাড়িতে বসে লাভ করতে পারবেন, লাখ লাখ টাকা লাভ করতে পারবেন, তেমন যদি না ধৈর্য ধরতে পারেন এভাবে, কিচ্ছু হবে না, সব কিছু কিন্তু চলে যাবে। আমি ক্লাসে বারবার ঢুকবো, বারবার বেরিয়ে যাবো ইচ্ছা মতো, তা কিন্তু করলে হবে না। এই শেয়ার মার্কেট ইয়ার্কি করার জায়গা নয়, আমি ভালো কথা বলছি। এখন হয় সব ছেড়ে দিন, নয় এই যা করেছেন করেছেন এতদিন, এবার কিন্তু বন্ধ করে গুছিয়ে দিন। আর যদি সিরিয়াস হন তাহলে ভালো করে মন দিয়ে ক্লাস করুন। যারা সিরিয়াস নয়, শেয়ার মার্কেটে ভুলেও টাকা বেনি না, মানে ঘুরেও দেখবেন না শেয়ার মার্কেটকে, যে আমি একটু দেখবো শেয়ার মার্কেট কি, এইটা ভুলেও করবেন না। মানে টাকানোরও পাপ, টাকালেও পাপ আপনাদের। শেয়ার মার্কেটকে পুরো টাকাবেই না আপনারা, যদি ইয়ার্কি করতে হয়। অনলি সিরিয়াসভাবে কাজ করুন, না হলে ইয়ার্কি করতে, ইয়ার্কি কেন করতে না বলছি পরে বুঝে যাবেন ঠিক সময়ের সাথে সাথে কি জিনিস এটা। যদি ইয়ার্কি করছেন, মার্কেট আপনাদের কি ঠিক খেলা দেখিয়ে দেবে। ওকে, এই গেল আমাদের ফরেক্স। এবার ফরেক্সে কিভাবে আমাদের এই যে কারেন্সিগুলো ট্রেড করতে করা হয় সেগুলো আমি দেখাচ্ছি এক্ষুনি, দাঁড়া। ফরেক্স মার্কেটের বৈশিষ্ট্য কি আছে না, 24 ঘন্টা ওপেন থাকে, সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে।
পুরো 24 ঘন্টা মার্কেট চলতে থাকে, সপ্তাহে কতদিন না 5 দিন, শনি রবিবার বন্ধ থাকে। সর্বোচ্চ লিকুইডিটি মানে সব সময় উপরে যাচ্ছে আবার নিচে নামছে, আবার উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে নিচে নামছে, আবার পড়ে যাচ্ছে, এভাবে কিন্তু লিকুইডিটি সবসময় থাকে সর্বোচ্চ। এইটা কি না ডিসেন্ট্রালাইজড মার্কেট। সবথেকে মেন ইম্পর্টেন্ট কি না ফরেক্স মার্কেট হচ্ছে যে ডিসেন্ট্রালাইজড মার্কেট। ডিসেন্ট্রালাইজড মার্কেট মানে কি না আমাদের গভর্নমেন্ট কিন্তু এর কোনো দেখাশোনা করে না। আপনাদের যদি এখানে পুরো টাকা ডুবেও যায় আপনি কাউকে কমপ্লেন করতে পারবেন না। ধরুন আপনি এখানে 10,000 টাকার জিনিস বাই সেল করছেন, কোনো কারণে যদি আপনার ব্রোকার, এগুলো কোনো ইলিগাল ব্রোকার নয় কিন্তু, ফরেক্সের কোনো লিগাল ব্রোকার আমাদের ইন্ডিয়াতে নেই, ঠিক আছে? লিগাল ব্রোকার কোনো নেই। এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড মার্কেট, ভালো করে শুনে রাখবেন, কান খুলে শুনে রাখবেন। ডিসেন্ট্রালাইজড মার্কেট, এখানে আমাদের গভর্নমেন্টের কোনো হাত থাকে না, সেবিও কোনো জানে না বা আরবিআইও কিছু জানে না। আপনি যদি এখানে 10,000 টাকার বাই সেল করেন বিভিন্ন থার্ড পার্টি ব্রোকারের সাহায্যে, আপনার যদি 10,000 টাকা পরের দিন যদি জিরো হয়ে যায়, ব্রোকার যদি মেরেও নেয়, আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না। উপরন্তু আপনি যদি যে সাইবার ক্রাইমে বা পুলিশে যে কমপ্লেন করান যে আমি ফরেক্সে কাজ করছিলাম আমার 10,000 টাকা মেরে নিয়েছে, উল্টে আপনার বিরুদ্ধে 1 কোটি টাকার এফআইআর হবে। কি বললাম? আপনার টাকা মেরে নিয়েছে লোক 10,000 টাকা, আপনি উল্টে এফআইআর করাতে গেলেন তাদের বিরুদ্ধে। হয়তো সরকার বললেন যে আমার এরকম আমি কাজ করছিলাম ফরেক্সে আমার 10,000 টাকা মেরে নিয়েছে, ঠিক আছে? সরাসরি আপনাকে বলবে সাইবার ক্রাইম থেকে বা আপনাদের পুলিশ সরাসরি আপনাকে বলবে ঠিক আছে স্যার ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য, আপনি আমাদেরকে আপনার বিরুদ্ধে 1 কোটি টাকার এফআইআর হয়েছে, আপনি 1 কোটি টাকার আপনি এফআইআর করুন, নাহলে যাবজ্জীবন আপনি কারাদণ্ডে জেল খাটুন। কি হলো কথাটি? আপনি গেলেন কমপ্লেন লিখাতে যে আমার 10,000 টাকা আমার ইনভেস্ট করেছিলাম, স্যার আমার 10,000 টাকা উধাও হয়ে গেল কি করে। আপনি গেলেন সাইবার সিকিউরিটিতে বা পুলিশে কমপ্লেন করতে, উল্টে পুলিশ আপনার বিরুদ্ধে এফআইআর করে দিল 1 কোটি টাকার এবং জেল। জিনিসটা খুব মজাদার না? মানে আপনার টাকা মেরে নিয়েছে, আপনি কমপ্লেন লিখাতে যাচ্ছেন, এবার আপনার নামে আবার ঘুরে এফআইআর হয়ে যাচ্ছে। কেমন বলুন? কেমন লাগলো বলুন? ভালো লাগছে তো এবার? এইটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড মার্কেট। এখানে আমাদের টাকা শোনা বা আমাদের টাকা সম্পূর্ণ নিজের দায়িত্ব। এটা আমাদের লিগাল বা ইললিগাল দুটোই। লিগাল বা ইললিগাল কিভাবে? আমি যদি বলি লিগাল সেটাও আমি ঠিক, আমি যদি বলি পার্সোনাল ভাবে যে স্যার এটা লিগাল তাহলেও আমি ঠিক, যদি বলি ইললিগাল, ঠিক আছে, ইললিগাল তাহলেও আমি ঠিক। কেন? কেন না আমি লিগাল কেন বলছি, লিগাল আমি কেন বলছি, ঠিক আছে, সেটা আগে ভালো করে জানেন। লিগাল এই কারণে বলছি, আপনি যদি ফরেক্স মার্কেটে কোনো কারণে এভাবে থার্ড পার্টি ব্রোকারের সাহায্যে আপনি ট্রেড করেন, সেখান থেকে আপনি হয়তো 100 টাকা আপনি ইনকাম করলেন, প্রফিট করলেন, ঠিক আছে, 100 টাকা আপনি ইনকাম করলেন। এইবার ওই যে 100 টাকা আপনি ইনকাম করলেন, ওই 100 টাকা কিন্তু আপনার ওর 100-র মধ্যে আপনাকে 30 টাকা আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এটা কেমন করে হয়? এই বললেন ইললিগাল, আবার গভর্নমেন্ট আমাদের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, এটাই তো কোশ্চেন। যদি ইললিগাল হয় তাহলে গভর্নমেন্ট আমাদের কাছ থেকে কেন ট্যাক্স নিচ্ছে? জিনিসটা এভাবেই যে তোমরা কাজ করো, কিছু হলে আমরা কিছু জানি না, কিন্তু তুমি যদি প্রফিট করো আমাদের কিন্তু টেবিলের নিচ দিয়ে টাকা দিয়ে যেতে হবে, চুপচাপ টেবিলের তলা দিয়ে আমাদের কিন্তু টাকা দিয়ে যেতে হবে। আমরা কিন্তু ডাইরেক্ট সরাসরি হাতে নেব না, আপনারা আমাদেরকে টেবিলের নিচ দিয়ে টাকাটা ধরিয়ে যাবেন। কত টাকা? না আপনি যদি এখানে 10 লক্ষ টাকা আপনি ইনকাম করেন, 3 লক্ষ টাকা আপনাকে ট্যাক্স দিয়ে দিতে হবে সরকারকেই।
তা বাদে তো আপনাদের ব্রোকার টোকার আছে, সেগুলো কিন্তু দিতে হবে। ব্রোকার টোকার আছে, সেগুলো তো দিতেই হবে। তার জন্য কি বলছি না, এটা লিগাল। আবার ইললিগাল কিনা সরকার বলে রেখেছে, এটা সম্পূর্ণ ইললিগাল। মানে দুইটো মিলিয়ে আপনি কাজ করবেন, সম্পূর্ণ আপনার দায়িত্ব, আপনার বাস আপনার ঘাড়ে। এইবার যদি আপনি প্রফিট করেন, সেখানে কিন্তু সরকার আপনার কাছ থেকে প্রফিটটা কিন্তু নিয়ে নেবে। মানে লাভের গুড় সবাই ভাগ করে খাবে, কিন্তু কিছু রিস্ক হলে সম্পূর্ণ আপনার দায়িত্ব। আর কি না, ফরেক্স মার্কেটের বৈশিষ্ট্য কি, এখানে লিভারেজ পাওয়া যায়, হাই লিভারেজ। আমার কাছে যদি 1 টাকা থাকে, আমি 200 টাকা ট্রেড করতে পারবো। আমার কাছে যদি 1 টাকা থাকে, আমি 200 টাকার আমি ট্রেড করতে পারবো। বুঝতে পারলেন? আমার কাছে যদি 1 টাকা থাকে, আমি 200 টাকা ট্রেড করতে পারবো। তাহলে ভেবে রাখুন, 1000 টাকা থাকলে আপনি কয়েক লাখ টাকা ট্রেড করতে পারবেন। এই হচ্ছে ফরেক্স মার্কেটের বৈশিষ্ট্য। কেউ হাত দিবেন না ফরেক্স মার্কেটে এই মুহূর্তে। ফরেক্স মার্কেট পরে আপনাদের শেখানো হবে, এখন কিছু করতে যাবেন না, না হলে কিন্তু পুরো, মানে কি বলবো, একদম পুরো ডুবে যেতে পারেন। ফরেক্সে কেউ হাত দিবেন না এই মুহূর্তে। ফরেক্স মার্কেটে কি কি ট্রেড করা যায় না, বিভিন্ন রকম, এই যে বললাম, বিভিন্ন দেশের টাকা, কারেন্সি, ইউআর, ইউএসডি, ইউরো ডলার, ব্রিটিশ পাউন্ড ডলার, ঠিক আছে, ডলার, জাপানি ইউএন, ইউরো পাউন্ড, পাউন্ড ইয়েন, ডলার, ভারতীয় রুপি, এই বিভিন্ন রকম যে আমাদের কারেন্সি আছে, সেগুলো আমরা ট্রেড করতে পারি। আমরা যদি দেখি, এই দেখুন পাশে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন, পাশে স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই যে ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ইউএসডি আইএনআর, এই যে মার্কেট চলছে, ঠিক আছে, মার্কেট চলছে 85 টাকা। এই সাইডে দেখুন, এই মুহূর্তে চলছে কত না, 85 টাকা 479 পয়সা। এইভাবে কিন্তু এখানে ট্রেড করা যায়। এই যে বিভিন্ন দেখুন, এই সাইডে ভালো করে দেখুন, এখানে বিভিন্ন দেশের মুদ্রা আছে। এখানে সব যে দেশ আছে, সেই দেশের টাকার বিরুদ্ধে আমরা কিন্তু ট্রেড করতে পারি এখানে। বুঝতে পারলেন? ইউএসডি আইএনআর, এই যে চার্টটা দেখতে পাচ্ছেন না, এটা কি না, আমাদের টাকার সঙ্গে ইউএসডি, ঠিক আছে, ইউএসডি আমরা এখানে বাই সেল করতে পারি। ওকে, কেউ হাত দিবেন না। দেখুন এক্ষুনি ক্যান্ডেলটা এখানে ছিল, হুট করে উপরে চলে গেল। ক্যান্ডেলটা এক্ষুনি এখানে নিচে ছিল, হুট করে উপরে চলে গেল। হাই ভোলাটাইল, হাই লিকুইডিটি, কিন্তু খুব রিস্ক। দেখুন আবার নিচে পড়ে গেল। এইখানে ক্যান্ডেলটা গেছিল, এই উপর পর্যন্ত ক্যান্ডেলটা গেছিল, আবার কিন্তু নিচে পড়ে গেল ক্যান্ডেলটা। এক মুহূর্তে আপনার পুরো অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যাবে। ক্লিয়ার? হাই রিস্ক, হাই ভোলাটাইল, কেউ হাত দেবেন না দয়া করে, এটা আমার রিকোয়েস্ট থাকলো। ঠিক আছে, বুঝতে পারলেন? ওকে, এরপরে কি না, ফরেক্স মার্কেট লাভ ও ঝুঁকি। এখানে কি না, লাভের সুযোগ, বড় লিভারেজের সুবিধা। আমরা 1 টাকা থাকলে আমরা 200 টাকা ট্রেড করতে পারি, ঠিক আছে, বড় লিভারেজের সুবিধা। বা 1 টাকা থাকলে আমরা 1000 টাকারও ট্রেড করতে পারি, ঠিক আছে, 1 টাকার বিনিময়ে সেটাও করতে পারি। 24 ঘন্টা ট্রেডিং, কারেন্সি মার্কেট আপ এবং ডাউন উভয় দিকেই লাভের সুযোগ থাকে। কিন্তু ঝুঁকি কি না, লিভারেজ বেশি হলে ক্ষতির সম্ভাবনাও বেশি, হাই ভোলাটাইল, মূল্য ওঠানামা বেশি, নিউজ ইভেন্টের প্রভাব কিন্তু বেশি পড়ে। ঠিক আছে, ইভেন্ট নিউজ যা কিছু হয়, তার প্রভাব কিন্তু আমাদের এই ফরেক্স মার্কেটে কিন্তু দেখা যায়। এরপরে কি না, ক্রিপ্টো মার্কেট। ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেট গেল, ফরেক্স মার্কেট গেল, এবার হচ্ছে আমাদের ক্রিপ্টো মার্কেট। ক্রিপ্টো মার্কেট কি না, ক্রিপ্টো মার্কেট হলো একটি বিকেন্দ্রীভূত, এও ডিসেন্ট্রালাইজড বাজার, যেখানে ব্লকচেন ভিত্তিক ডিজিটাল মুদ্রা, ব্লকচেন সেটা কি আমি বলবো পরে একটু, ক্রিপ্টো কারেন্সি কিনতে পারি, বিক্রি করতে পারি এবং ট্রেড করতে পারি।
এটি স্টক মার্কেটের মতো হলেও এখানে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কিন্তু নেই। এই যে ধরুন আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে সেবি, আরবিআই, এনএসই, বিএসই সব কিছু দেখাশোনা করছে। এখানে কিন্তু কোনো আমাদের সরকার কিন্তু দেখাশোনা করবে না। আপনার টাকা কিছু হলে তার কোনো দোষ আমাদের নেই, গভর্নমেন্ট বলে দিয়েছে। মানে সরকার বা ব্যাংক সরাসরি এটি নিয়ন্ত্রণ কিন্তু করে না ক্রিপ্টো মার্কেটকে। কিভাবে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে হয়। না ব্লক চেন। এই ব্লক চেনটা কি? ব্লক চেন হচ্ছে যে ব্লক চেন হলো একটি বিকেন্দ্রীভূত ডিসেন্ট্রালাইজড ও নিরাপদ ডিজিটাল লেজার। নিরাপদ ডিজিটাল লেজার মানে কি? মানে আপনার যে টাকা আছে, ধরুন আপনার অ্যাকাউন্টে আজকে 1 লাখ, 2 লাখ, 1 টাকা, 10 টাকা, 5 টাকা, বা কারো অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, হতে পারে কোনো ব্যাংক অ্যাকাউন্টে। এগুলো কিন্তু পুরো সরকার কিন্তু দেখতে পাচ্ছে। আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আপনি কি করছেন, কি জিনিস কিনছেন, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনি পুরো সরকার কিন্তু দেখতে পাচ্ছে। আপনার অ্যাকাউন্টে কি ব্যালেন্স আছে, কি না করছেন, কি কিনছেন, কাকে কত টাকা পাঠাচ্ছেন, সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে আমরা ধরুন এই ক্রিপ্টোকারেন্সি, আপনারা সবাই বিটকয়েনের নাম শুনেছেন, আশা করি সবাই শুনেছেন হয়তো বিটকয়েন। যখন দেখবেন ধরুন আমার কাছে বিটকয়েন আছে, মানে কিছু ডিজিটাল কারেন্সি আছে, এইটা কিন্তু কোনো সরকার কিন্তু আমার দেখতে পাবে না। আমার কাছে কি পরিমাণ বিটকয়েন আছে না আছে কিন্তু সরকার কোনো এখানে কিন্তু দেখতে পাবেন না। বুঝতে পারলেন? সরকার কিন্তু কিচ্ছু দেখতে পাবে না। আমার অ্যাকাউন্টে টাকা থাকলে কিন্তু আমরা দেখতে পেতো, কিন্তু বিটকয়েন হচ্ছে যে ডিজিটাল কারেন্সি, এখানে কোনো গভর্নমেন্ট দেখতে পাবে না। দেখবেন আপনারা তো দেখেছেন বিভিন্ন মুভিতে, যখন দেখবেন কোনো কিছু মানে বেআইনি কাজ হয়, দেখবেন অনেক হয়তো মুভিতে হয়তো দেখেছেন আপনারা, যখন কোনো বেআইনি কাজ চলছে তখন কিন্তু বিটকয়েনের দ্বারা তারা কিন্তু লেনদেন করছে। কেন করছিল? না যাতে না সরকার বা কেউ তাদেরকে ট্র্যাক করতে পারে। আমি হয়তো কোনো ইললিগাল কাজের সঙ্গে যুক্ত, তাহলে কিন্তু আমি যদি এই বিটকয়েনের সাহায্যে আমি যদি লেনদেন করি, সেটা কিন্তু কেউ দেখতে পাবে না আমি কি করছি না করছি। কিন্তু আমি যদি আমার টাকা দিয়ে লেনদেন করি, ধরুন আমি কোনো 1 কোটি টাকার একটা কোনো একটা জিনিস, ধরুন ড্রাগস, হিরোইন পাচার বা ইল্লিগাল যেগুলো যে সমস্ত কাজ, মানে ব্ল্যাকে, সেগুলো যদি আমি আমাদের টাকা পয়সা দিয়ে লেনদেন করি, সেগুলো কিন্তু আমাদের দেখতে হবে গভর্নমেন্ট, কি করছি না করছি। ধরুন আপনি যদি সাপোজ আপনি যদি ইউপিআই থ্রুতেও না যদি করেন, ঠিক আছে, ইউপিআই থ্রুতেও যদি না ট্রানজেকশন করেন, তবুও কিন্তু আপনি তো টাকাটা তুললেন, আপনি তো ব্যাংকের সাহায্যে টাকাটা ক্যাশ হ্যান্ড ওভার নিলেন, সে যা হোক করলেন তো। বা আপনি যদি ক্যাশ নিয়ে যেতে চান, ক্যাশ নিয়ে কিন্তু যেতে পারবেন না, চেক হবে, এত ক্যাশ নিয়ে আপনি কোথাও বাইরে যেতে পারবেন না। সেই সময় কিনা বিটকয়েন, আপনি যদি বিটকয়েনের থ্রুতে আপনি যদি এই ইলিগাল কাজগুলো করেন, তখন কিন্তু কেউ দেখতে পাবে না। কেন না? এটা হচ্ছে যে ডিজিটাল লেজার, এর কোনো মানে কি বলবো, ম্যানুয়ালি টাইপের কোনো একটা কারেন্সি নয়, এটা ডিজিটাল কারেন্সি। যেমন আমরা হাতে এটা কিন্তু ছুঁয়ে দেখতে পারি না, যে আমার মনে হলো আমি একটা বিটকয়েন ব্যাংক থেকে তুলে আনি, তো ঠিক আছে, এটা কিন্তু হবে না। বিটকয়েন শুধুমাত্র ডিজিটাল লেজার, ডিজিটাল কারেন্সি, ডিজিটাল ভাবে আপনারা লেনদেন করতে পারেন। ক্লিয়ার? এবং ব্লকচেন কিনা এটি, যেখানে একটা তথ্য একটা ব্লকের মধ্যে সংরক্ষিত হয় এবং একটির সঙ্গে আরেকটি চেনের মতো সংযুক্ত থাকে। কি না, একটার সঙ্গে একটা চেনের মতো সংযুক্ত থাকে। এটি মূলত লেনদেন তথ্য সংরক্ষণের একটি স্বচ্ছ পরিবর্তনযোগ্য নয়, এটা কোনো পরিবর্তনযোগ্য কিন্তু নয়, ঠিক আছে, এমন প্রযুক্তি। ঠিক আছে, কিভাবে হয় আমি বলছি। না ব্লকচেন কিভাবে কাজ করে, প্রথমে কি না লেনদেন শুরু কয়েকটা পদ্ধতির মধ্যে কাজ করে, মানে কয়েকটা স্টেপ আছে, স্টেপের মধ্যে কাজ করে ব্লকচেন। প্রথমে কি না লেনদেন শুরু হয়, তারপর কি হয় না লেনদেন যাচাই হয়। প্রথমে কি না লেনদেন শুরু, যখন কেউ ব্লক চেনে একটি লেনদেন করে, যেমন একটা বিটকয়েন হয়তো আপনাকে পাঠালো, আমি হয়তো সাপোজ এখানে জয়বাবুকে একটা আমি বিটকয়েন পাঠাবো এখান থেকে আমার অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে, জয়বাবুকে একটা বিটকয়েন আমি পাঠালাম, তখন সেই লেনদেন নেটওয়ার্কে সম্প্রচার করা হয়, নেটওয়ার্কের মাধ্যমে একটা সম্প্রচার করা হলো সেই বিটকয়েনটা। কেউ কিন্তু দেখতে পাচ্ছে না আমি জয়বাবুকে কি পাঠালাম,
বা এখানে সবিবাবুকে কি পাঠালাম, ঠিক আছে, বা মনোজবাবুকে কি পাঠালাম, না কি কটা বিটকয়েন পাঠালাম, সেটা কিন্তু কোনো গভর্নমেন্ট বা কেউ দেখতে পাবে না। ক্লিয়ার? এটা হচ্ছে লেনদেন শুরু হলো। তারপরে কি না সেই লেনদেন নেটওয়ার্কে সম্প্রচার করা হলো হলো এরপর কি না লেনদেন যাচাই হবে। নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার বসানো আছে, কম্পিউটার বা নোড সেই লেনদেন যাচাই করে। প্রথমে প্রমাণের জন্য, মানে এই যে আপনি বিটকয়েন সত্যি পাঠালেন না কি সেটা কিন্তু দেখবে, প্রমাণের জন্য ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম ব্যবহার করা হচ্ছে। সেই অ্যালগোরিদমের সাহায্যে আপনি কিন্তু দেখতে পারেন। ক্লিয়ার? অ্যালগোরিদমের সাহায্যে কিন্তু আপনি দেখতে পারেন, লেনদেন যাচাই করতে পারেন। নেটওয়ার্কে বিভিন্ন কম্পিউটার বসানো আছে, সেখানে ওই অ্যালগোরিদমের সাহায্যে আপনাদের বিভিন্ন বিটকয়েনগুলো যাচাই হচ্ছে, কোনো সরকার কিন্তু দেখছে না সেগুলো। এরপর কি না ব্লক তৈরি। প্রথমে কি না আমি একটা বিটকয়েন পাঠালাম, ঠিক আছে, পাঠালাম, তারপর কি হলো না, তারপর হলো আমাদের লেনদেন যাচাই হবে, তারপর এবার ব্লক তৈরি। এইবার নেটওয়ার্কে আমি বিটকয়েন পাঠালাম, যাচাই করা লেনদেন একটি ব্লকে সংযুক্ত হয়। প্রতিটি ব্লকের মধ্যে নির্দিষ্ট সংখ্যক লেনদেন থাকে। এই যে আমি বিটকয়েনটা পাঠালাম, আমার নামে একটা ব্লক তৈরি হয়ে গেল নেটওয়ার্কে, ঠিক আছে, ব্লক চেনের একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে আমার নামে একটা বিটকয়েন সংযুক্ত হয়ে গেল। বা আমি জয়বাবুকে পাঠালাম, বা এখানে আমি মনোজবাবুকে পাঠালাম, তো ওনার নামে একটা বিটকয়েন কিন্তু সংযুক্ত হয়ে গেল ব্লকের আকারে। এইভাবে যে যত পাঠাবে সেখানে ব্লকের আকারে এক একটা করে সংযুক্ত হতে থাকবে, ঠিক আছে। এরপর কি না চেন সংযুক্তি। এবার কি না নতুন ব্লক আগের ব্লকের সঙ্গে সংযুক্ত হলো। সাপোজ ধরুন জয়বাবুর কাছে বা মনোজবাবুর কাছে, ঠিক আছে, আগে থেকে দুটো এভাবে কিছু, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এভাবে সাতটা বিটকয়েন ছিল। এর সঙ্গে আমি হয়তো আরো তিনটে বিটকয়েন পাঠালাম, তো সেই তিনটে বিটকয়েন এই ব্লক চেনের মধ্যে অ্যাড হয়ে যাবে তিনটে বিটকয়েন, এইভাবে চেনের মধ্যে পুরো সংযুক্ত হবে। আবার যদি যদি বিটকয়েন কাউকে পাঠায়, এই ব্লক চেন থেকে কিছু ব্লক আবার তার অ্যাকাউন্টে বা তার নামে আবার ব্লক আকারে সংযুক্ত হবে। বুঝতে পারলেন কিভাবে ব্লক চেন তৈরি হয় আর চেন কিভাবে সংযুক্তি হয়। তারপর কি বলেছে না বিকেন্দ্রীভূত ও নিরাপদ। ব্লক চেনে কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, সেবি বলুন আরবিআই বলুন, কেউ কিন্তু এটা দেখাশোনা করছে না, বরং এটি বিশ্বব্যাপী হাজারো কম্পিউটার দ্বারা পরিচালিত হয়। একবার যদি তথ্য যোগ হয়ে যায় তা পরিবর্তন করা অসম্ভব, কারো হাত থাকে না, এটা একটা সিস্টেম, ঠিক আছে, এটা একটা সিস্টেম। আপনি যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, কারো ক্ষমতা নেই সেই পাসওয়ার্ডকে রিসেট করার মতো, কারণ এখানে কোনো ডাটা কিন্তু সংযুক্ত থাকে না বা রেকর্ড হিসাবে থাকে না। আমাদের যেমন ধরুন কোনো ব্যাংকে আমি যদি কাউকে ভুল করে টাকা পাঠিয়ে দিই, সেটা কিন্তু আরবিআই দেখে, আচ্ছা ঠিক আছে ভুল করে এটা লেনদেন হয়ে গেছে, সেই টাকাটা জ্যাম করে দেবে। কিন্তু বিটকয়েনে এভাবে কিচ্ছু হবে না, কারণ সেখানে কারো হাত থাকে না, একবার কিছু যদি হয়ে যায় সেটা কোনো রিকভার করা যাবে না, যা একটি হ্যাকিং প্রতিরোধী করে তোলে। হ্যাক করা কারো বাপেরও ক্ষমতা নেই, কারো সাধ্য নেই, হ্যাক হয়ে যাওয়ার কোনো চান্সই নেই। এরপর কি না ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি, যা ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে। ব্লকচেন কিভাবে কাজ করে বোঝালাম। এটি কেন্দ্রীয় ব্যাংক বা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে কিন্তু থাকে না, কেউ এটা আমরা দেখাশোনা করে না, বরং বিকেন্দ্রীভূত ডিসেন্ট্রালাইজ বা নিরাপদ লেনদেন নিশ্চিত করে। ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে না ব্লকচেন না প্রতিটি লেনদেন ব্লক আকারে একটি শৃঙ্খলিত ডাটাবেস সংরক্ষিত হয় আপনার নামে। এই ব্লকচেনে একবার কোনো তথ্য যদি যোগ হয় তা কিন্তু পরিবর্তন করা কেউ পারবে না, কেউ নয়, কেউ বলতে কেউ নয়, কারো ক্ষমতা নেই।
ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক না কোনো একক ব্যক্তি, যে কোনো একটা সংস্থা বা কোনো একজন ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি বা কোনো সরকার যে নিয়ন্ত্রণ করছে, এগুলো কিন্তু কেউ করছে না নিয়ন্ত্রণ, একটা নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে। ব্লকচেন নেটওয়ার্কে হাজারো কম্পিউটার বা তথ্য সংরক্ষণ ও যাচাই করে। ব্লকচেন হাজারো কম্পিউটার এর দ্বারা কম্পিউটার বা নোড এর দ্বারা তথ্য আপনাদের যাচাই করতে হয়। এরপর কি এরপর কি না মাইনিং। মাইনিংটা কি? আমরা দেখলাম ব্লকচেন এবং ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এরপর কি না মাইনিং। কিটা কি? মাইনিং মানে কি? মাইনিং মানে লেনদেন যাচাই এবং ব্লক তৈরির জন্য কম্পিউটার অ্যালগোরিদম ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে হয়। এখানে অনেক জটিল নানা রকম কোড আছে, সেই কোডগুলো ক্র্যাক করতে হয়, নানা রকম কোড দিয়ে তারপরে সেখানে ঢুকতে হয়, কিন্তু কারো ক্ষমতা নেই সেগুলো করার। কেউ যদি সফলভাবে সমস্যা সমাধান করেন, এই যে কোড বিভিন্ন থাকে মাইনিং, ঠিক আছে, এই যে একটা নেটওয়ার্ক এর একটা নির্দিষ্ট কোড আছে, সেই কোডগুলো যদি কেউ সফলভাবে সমাধান করতে পারেন, তাহলে মাইনাররা নতুন পুরস্কার হিসেবে পায়। যেমন বিটকয়েন মাইনিং, আপনি যদি কোড হিসেবে এখানে ক্র্যাক করতে পারেন, বিটকয়েনের কোড কিছুটাকে, সেই কোডগুলো যদি ক্র্যাক করতে পারেন, আপনি বিটকয়েন পুরস্কার পাবেন। তারপর কি না ওয়ালেট ও পাবলিক প্রাইভেট কি। ক্রিপ্টো লেনদেনের জন্য ডিজিটাল ওয়ালেট ব্যবহৃত হয়। কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না বা কোনো কিছু থাকে না, এটা ডিজিটাল ওয়ালেট ব্যবহৃত হয়। প্রতিটি ওয়ালেটে কি থাকে না দুটি কি থাকে। কি মানে কি? চাবি। কি, কে ই ওয়াই, কি বা চাবি থাকে, ঠিক আছে। একটা হচ্ছে যে পাবলিক চাবি আর একটা হচ্ছে প্রাইভেট চাবি। পাবলিক চাবি কি না, যা অন্যদের দেওয়া হয়, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আমি যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি অন্যদের দেই, সেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। আর একটা কি না প্রাইভেট চাবি, যা শুধুমাত্র ব্যবহারকারী জানে এবং হারালে সম্পদ হারিয়ে যাবে, সেটা রিসেট করার কোনো থাকে না। ধরুন পাসওয়ার্ড। একটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থাকবে ওয়ালেট, বিটকয়েনের একটা অ্যাকাউন্ট বানানো থাকবে, সেই অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট নম্বর থাকবে, আইডি থাকবে, আর আপনার পাসওয়ার্ড থাকবে। এবার এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে আপনার অ্যাকাউন্ট। আর এই যে আইডিটা, এইটা আপনি অন্যজনকে দিলে, ওই আইডি ধরে যদি আপনাকে কেউ বিটকয়েন পাঠায় তার আইডি থেকে, তাহলে আপনার আইডিতে চলে আসবে। কোনো কারণে যদি আপনার এখানে পাসওয়ার্ড ভুলে যান, সেই পাসওয়ার্ড একবার যদি ভুলে যান, কারো ক্ষমতা নেই সেই পাসওয়ার্ডকে রিসেট করে বা আবার ব্যবহার করতে, কারো ক্ষমতা নেই, কারণ এখানে কোনো কিছু সিকিউরিটিজ থাকে না। তারপর কি না লেনদেন ও নিরাপত্তা। প্রতিটি লেনদেন ক্রিপ্টোগ্রাফিকভাবে সংরক্ষিত হয় বা সুরক্ষিত হয় তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছাড়া। মানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানে কি না, আমি হয়তো সাপোজ এখানে আশিক বাবুকে আমি কি করছি না বিটকয়েন পাঠাচ্ছি, আমি আশিক বাবুকে, আমি ফার্স্ট পার্সন, আশিক বাবু হচ্ছে যে সেকেন্ড পার্সন, আশিক বাবু সেকেন্ড পার্সন, আমাদের দুজনের মধ্যে লেনদেন হবে। এখানে তৃতীয় পক্ষের কিন্তু কোনো হাত থাকবে না, কেউ দেখাশোনা করবে না আপনার লেনদেনটা কি হচ্ছে না হচ্ছে, বা কি হচ্ছে সঠিকভাবে হচ্ছে না হচ্ছে, কেউ কিন্তু দেখাশোনা করবে না। তার সে তৃতীয় পক্ষ মানে থার্ড পার্সনের কিন্তু কোনো হাত থাকবে না। কিন্তু আমরা যখন ইন্ডিয়াতে বা আমাদের ভারতে যখন আমরা কোনো টাকা লেনদেন করি, তখন আমাদের কিভাবে টাকা লেনদেন হয়? ধরুন আমি জয়বাবুকে টাকা পাঠাবো, 2000 টাকা পাঠাবো, আমি জয়বাবুকে 2000 টাকা পাঠাবো, জয়বাবুকে 2000 টাকা পাঠাবো, ঠিক আছে। আমি ফার্স্ট পার্সন, জয়বাবু সেকেন্ড পার্সন। তো আমি কিন্তু ডাইরেক্ট হয়তো জয়বাবুকে আমি এখানে 500 টাকা পাঠাবো, আমি কিন্তু ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে আমি কি করছি না গুগল পে ফোনপে ওপেন করলাম, জয়বাবুর অ্যাকাউন্ট নাম্বার মারলাম বা যা কিছু দিলাম তথ্য দিলাম, আমি জয়বাবুর কাছে টাকা চলে গেল। আপনারা হয়তো ভাবছেন আমি জয়বাবুকে টাকাটা পাঠাচ্ছি, আমি কিন্তু জয়বাবুকে টাকাটা পাঠালাম না, এখানে কিন্তু তৃতীয় পক্ষ টাকাটা পাঠাচ্ছে। সেই তৃতীয় পক্ষটা কে বলতে পারবেন? কার বুদ্ধি আছে একটু বলুন তো। একদম আরবিআই। ওই জিপে ফোনপে না, ওগুলো তো একটা কোম্পানি, ওগুলো তো একটা ব্রোকার। এই যে নমিতা ম্যাডাম বলল আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
আমার অ্যাকাউন্টে সত্যি কি টাকা আছে না আছে, মানে ব্লক চেন আকারে আমার টাকা কি ধরুন ক্রিপ্টোর মতো ভাবুন, যে ব্লক চেন আকারে আমার নামে কত টাকা সংরক্ষিত আছে, সেইটা প্রথমে যাচাই করবে কিনা আরবিআই, যে হ্যাঁ ভাই তোর অ্যাকাউন্টে 500 টাকা আছে, 500 টাকা আমি, আরবিআই কি করবে তখন, আরবিআই জয়ের অ্যাকাউন্টে 500 টাকা পাঠিয়ে দিল। আরবিআই কি করলো না, জয়ের অ্যাকাউন্টে 500 টাকা পাঠিয়ে দিল। আমি কিন্তু ডাইরেক্ট জয়কে পাঠালাম না, আরবিআই পাঠালো। আমি আরবিআইকে রিকোয়েস্ট করলাম যে আমি 500 টাকা জয়কে পাঠাবো। আরবিআই কি করলো, আমার অ্যাকাউন্ট চেক করবে, আমার স্টেটমেন্ট চেক করবে, আমার অ্যাকাউন্টে সত্যি টাকা আছে না নেই, তারপরে সে জয়বাবুকে পাঠাবে এবং আমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করবে। যদি না আমার অ্যাকাউন্টে টাকা থাকে, তাহলে কিন্তু আরবিআই সেই টাকার লেনদেনটাকে রিজেক্ট করে দেবে, রিজেক্ট করে দেবে। এভাবে কিন্তু টাকা লেনদেন চলে। আপনারা ভাবছেন হয়তো আপনারা ডাইরেক্ট টাকা পাঠাচ্ছেন, না, এই সীমিত সময়ের মধ্যে ওই অত বড় লেন্দি প্রসেস কিন্তু হচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। বুঝতে পারলেন, বোঝাতে পারলাম? একটু বলুন, বুঝতে পারলেন, বোঝাতে পারলাম, একটু বলবেন। ওকে, এইবার কি না, এই ক্রিপ্টোকারেন্সিটা কিভাবে হয় না, প্রতিটি লেনদেন ক্রিপ্টোগ্রাফিক সংরক্ষিত হয়, তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ থাকে না, তৃতীয় পক্ষ কেউ কিন্তু থাকে না। এখানে কি ডাইরেক্ট পিয়ার টু পিয়ার ট্রান্সফার হয়। পিয়ার টু পিয়ার মানে কি না, আমি যাকে পাঠাবো আমি এবং সে, এই দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাকে কি বলে না, পিয়ার টু পিয়ার ট্রান্সফার। ভালো করে লিখে রাখবেন, ভালো করে মন দিয়ে শুনবেন, রেকর্ডিং দেখবেন, এগুলো কিন্তু কোশ্চেনে আপনাদের এক্সামে কিন্তু পড়বে, ঠিক আছে, এক্সামে কিন্তু এগুলো আপনাদের পড়বে, বলে দিলাম। এরপর কি না, ক্রিপ্টোকারেন্সির কিছু উদাহরণ। কি কি উদাহরণ না, ক্রিপ্টোকারেন্সির উদাহরণ হচ্ছে বিটকয়েন, সবাই শুনেছেন, সবচেয়ে পপুলার বিটকয়েন, ঠিক আছে, প্রথম ও সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। এরপর কি না, ইথিরিয়াম, স্মার্ট কন্ট্রাক্ট ও ব্লকচেন অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। আর কি না, বাইন্যান্স কয়েন, বিএনবি, বিভিন্ন কয়েন আছে, বাইন্যান্স আছে, হাজার হাজারো মিম কয়েন আছে, সেগুলো আমরা ট্রেড করতে পারি। বাইন্যান্স এক্সচেঞ্জ কি পরিশোধ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। তারপর সোলানা আছে, এডি আছে, নানা রকম আছে, হাজার হাজার আছে ক্রিপ্টোকারেন্সি, ঠিক আছে, সেগুলো আপনাদের আমি দেখাবো কিভাবে, ঠিক আছে। এইবার যে তাহলে কি স্যার ক্রিপ্টোকারেন্সির মালিক কে, ক্রিপ্টোকারেন্সিটা জানলাম, তাহলে ক্রিপ্টোকারেন্সির মালিকটা কে, আসলে মালিকটা কে না, ক্রিপ্টোকারেন্সির মালিক হচ্ছে, ক্রিপ্টোকারেন্সির নির্দিষ্ট কোনো মালিক নেই, কারণ এটি বিকেন্দ্রীভূত ডিসেন্ট্রালাইজড প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। কি কি না, বিটকয়েন সর্বপ্রথম সৃষ্টি কে করেছিল, আবিষ্কার কে করেছিল না, বিটকয়েন প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি, এটি আবিষ্কৃত হয়েছিল কে না 2008 সালে। কে না, সাটোশি নাকামোটো। কি নাম বললাম না, 2008 সালে সাটোশি নাকামোটো কি না নামক ছদ্মনাম ছিল সেটা, তার আসল নামও এখনো কিন্তু জানা যায়নি। এক ব্যক্তি বা গ্রুপ, এখনো কিন্তু তাদের কোনো পাত্তা নেই কিভাবে তৈরি হয়েছিল না হয়েছিল, জাস্ট জানা গিয়েছে একটা। সাতোশি নাকামোটো বিটকয়েন সিস্টেম তৈরি করে 2010 সালের পর থেকে অজ্ঞাত হয়ে যায়, তার আর কোনো কিন্তু খোঁজ খবর পাওয়া যায় না, কি হয়েছে না হয়েছে কিন্তু এখনো কোনো রহস্য ভেদাভেদ করা যায় না, সে এখনো বেঁচে আছে নাকি মারা গিয়েছে, কেউ কিন্তু জানে না। এই সাটোশি নাকামোটো নামক ছদ্মনামে এক ব্যক্তি, যা গ্রুপ তৈরি করেন সাটোশি নাকামোটো, 2010 সালের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না, তিনি অজ্ঞাত হয়ে যান এবং তার আসল পরিচয় আজও কিন্তু জানা যায়নি, এখনো তিনি অজ্ঞাত হয়েই আছেন। কি না, ব্লকচেন নেটওয়ার্ক ও কমিউনিটি নিয়ন্ত্রণ। ক্রিপ্টোকারেন্সির কোনো নির্দিষ্ট নিয়ন্ত্রক নেই, যেটা আমি বারবার বলছি, ডিসেন্ট্রালাইজড মার্কেট। সে নেটওয়ার্ক একটা সৃষ্টি করে কিন্তু উধাও, সেই নেটওয়ার্কে কি হচ্ছে এখনো সেই নেটওয়ার্ক কিন্তু চলছে, সেই নেটওয়ার্কে যেমন একটা সিস্টেম বানিয়েছে, সেই নেটওয়ার্কে কিন্তু আমরা এখন কাজ করছি, কিন্তু তার কোনো দেখছে না, সে একটা ওয়েবসাইট বানিয়েছে, সে ওয়েবসাইট বানিয়ে দিয়ে
সে কিন্তু তার আইডি পাসওয়ার্ড বলুন সেগুলো কিন্তু কিচ্ছু বলে যায়নি, বা সেগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ আর কেউ করতে পারছি না। আর ব্লকচেন নেটওয়ার্ক ও কমিউনিটি নিয়ন্ত্রণ, ক্রিপ্টোকারেন্সি কোনো নির্দিষ্ট নিয়ন্ত্রক নেই, যেমন ব্যাংক বলুন সরকার বলুন কেউ কিন্তু নিয়ন্ত্রণ করে না। এটি কম্পিউটার বা নোটসের দ্বারা ও ব্যবহারকারীদের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিটি লেনদেন কি হয় না আপনার নেটওয়ার্কে সদস্যের দ্বারা যাচাই করা হয়। নেটওয়ার্কের সদস্য মানে নেটওয়ার্কের নানা রকম যে কম্পিউটার বসানো আছে, ঠিক আছে, সেই কম্পিউটার দ্বারা আমাদের তথ্য যাচাই করা হয়, কোনো কেউ করে না কিন্তু, যে কোনো পাবলিক বসে বসে করছে না, করে না। সুতরাং এর মালিক কে? ক্রিপ্টোকারেন্সির মালিক কেউ নয় এবং সবাই। কথাটা একটু অন্যরকম, যে ক্রিপ্টোকারেন্সির মালিক কেউ নয় কিন্তু সবাই, আমরা সবাই মালিক। অর্থাৎ যার কাছে সেই নির্দিষ্ট কয়েনের প্রাইভেট কি আছে, প্রাইভেট কি মানে হয়তো আপনি একটা অ্যাকাউন্ট বানালেন, সে অ্যাকাউন্টে আপনি আইডি এবং পাসওয়ার্ড মানে আপনার আইডি পাসওয়ার্ড আছে, আপনি তার মালিক। এবার আপনার অ্যাকাউন্টে আপনি বিটকয়েন কিনুন, যা করুন সেখানে আপনি করতে পারেন। সেই ব্যক্তি সেই কয়েনের মালিক, কিন্তু পুরো নেটওয়ার্কের মালিক কেউ নয়। নেটওয়ার্কের মালিক পুরো কেউ নয়। অন্য ক্রিপ্টোকারেন্সির মালিকানা, ধরুন ইথেরিয়াম তৈরি করছেন কে না ভিটালিক বুটেরিন, ভিটালিক বুটেরিন, এবং আজও ডেভেলপারদের দ্বারা পরিচালিত হচ্ছে এইসব কয়েনগুলো। অন্যান্য ক্রিপ্টো যেমন বাইন্যান্স কয়েন, সোলানা, কার্ডানো নির্দিষ্ট কোম্পানি বা ফাউন্ডেশন তৈরি করেছে এবার ধীরে ধীরে, এরা এবার নির্দিষ্ট কোম্পানি এগুলো তৈরি করছে। বিভিন্ন এই যে সোলানা বলুন, কার্ডানো বলুন, শিবাইনু, ঠিক আছে, এগুলো কিন্তু নির্দিষ্ট কোম্পানি এবার তৈরি করছে ধীরে ধীরে। যা দেখছে বিটকয়েন এভাবে চলছে, তখন কিন্তু বিভিন্ন কোম্পানি এবার উঠে পড়ে লেগেছে তাদের কয়েন তৈরি করার জন্য। ক্লিয়ার? ওকে, এরপর কি না আরেকটা বলে রাখি যে ক্রিপ্টো আমরা কি ইনভেস্টমেন্ট করতে পারি? হ্যাঁ, ক্রিপ্টো কারেন্সিতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, সেটা আপনাদের দেখানো হবে। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সিতে নতুন একটা আমাদের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে কি না ডেল্টা এক্সচেঞ্জ নামে। ডেল্টা এক্সচেঞ্জ নামে, এটা হচ্ছে যে এফআইআই দ্বারা রেজিস্টার আছে। ডেল্টা এক্সচেঞ্জ যদি আমরা দেখি, ডেল্টা এক্সচেঞ্জ যদি আমরা দেখি, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, এই দেখুন এভাবে একটা প্ল্যাটফর্ম আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া, যেটা আমাদের ইন্ডিয়াতে এফআইআই দ্বারা রেজিস্টার আছে। ঠিক আছে, সেখান থেকে আপনারা বাই সেল করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন রকম কয়েন। ক্লিয়ার? যেগুলো এখন কিছু করার দরকার নেই, এগুলো পরে আপনাদের শেখানো হবে। ঠিক আছে, পরে আপনাদের শেখানো হবে কিভাবে আপনারা এখানে 10,000 টাকা 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে অনেক টাকা ইনকাম করা যায়। কিন্তু আপনার সমস্যা হচ্ছে যে ট্যাক্স। গভর্নমেন্ট কিন্তু কোনো দায় নেবে না, কিন্তু ট্যাক্স নেওয়ার সময় তারা ঠিক হাত বাড়িয়ে দেবে। আপনি যদি এখানে 1,00,000 টাকা ইনকাম করেন, আপনাকে 30,000 টাকা ট্যাক্স দিয়ে দিতে হবে। ঠিক আছে, 1,00,000 টাকা ইনকাম করুন, আপনাকে 30,000 টাকা দিয়ে দিতে হবে। তা বাদে আপনাদের ব্রোকার আছে, হ্যান্ডেন আছে, বুঝতে পারছেন? 30,000 টাকা আপনাদের দিয়ে দিতে হবে। তো তার জন্য আমরা এগুলোকে এখন অ্যাভয়েড করবো, আমরা ইন্ডিয়ান মার্কেটেই কাজ করব। পরে এগুলো আমাদের শেখানো হবে। স্টক মার্কেট বা শেয়ার বাজার থেকে সত্যি কি ইনকাম করা যায়? হ্যাঁ, স্টক মার্কেট থেকে সত্যি ইনকাম করা সম্ভব, তবে এটি নির্ভর করে আপনার জ্ঞান, অভিজ্ঞতা, কৌশল এবং ধৈর্যের উপর। যেইটা আমি বারবার ধরে আপনাদের বলে আসছি ক্লাসে, যে আপনারা ধৈর্য ধরে বসুন, শিখুন, হোমওয়ার্ক পাঠান, প্র্যাকটিস করুন। কেন বলি না, আপনারা যাতে এখান থেকে ইনকাম করতে পারেন। আপনারা যদি না আমার কথা না মেনে চলেন, সময় মতো ঠিক আপনারা মার্কেট থেকে বুঝতে পেরে যাবেন যে কি জিনিস। আমি আগেই বলেছি, কারো যদি ইয়ার্কি করার মনোভাব থাকে, এই মার্কেটে কোনোদিনও ঘুরেও টাকাবেন না, সব কিন্তু শেষ করে দেবে। আপনি ভালো আছেন, অনেক সুখে আছেন এখন, যদি ইয়ার্কি করতে আসছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। অনেক টাকা ইনকাম করতে পারবেন ডেলি, ঘন্টায়, মিনিটে, 5 মিনিটে আপনি 1,00,000 টাকা ইনকাম করতে পারবেন 5 মিনিটে। যেভাবে আপনি চাইবেন সেভাবে ইনকাম করা যায়, কিন্তু শিখতে হবে প্রপার গাইডলাইন মেনে।
যেভাবে আমি শেখাবো সেভাবে আপনাদের শিখতে হবে, না শিখলে আপনি বরবাদ হয়ে যাবেন। ওকে, এরপরে দেখি আমরা অ্যানালিসিসে ঢুকবো পরের দিন। ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, চার্ট প্যাটার্ন দেখবো, ধীরে ধীরে আমরা দেখবো এভাবে। ঠিক আছে, মার্কেটে কিভাবে আমরা এবার পরের দিন থেকে মার্কেটের মধ্যে প্রবেশ করব। বুঝতে পারছি অনেকটি হয়ে গিয়েছে, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।